সায়েন্সের যেসব ম্যাডামরা স্যাররা দায়িত্ব নিয়েছেন, ডান দিক থেকে কনকা ম্যাডাম, প্রসেনজিৎ স্যার, শুভদীপ স্যার, মাঝখানে সুপ্রিয় স্যার, গৌতম বাবু, বংশবাবু। এখানে উপস্থিত হয়েছি তোমরা বিদ্যালয়ের একজন অভিভাবক হিসাবে তিনি আবিষ্কার করলেন যুগান্তকারী একটি ঘটনা, রমন এফেক্ট। কি সেই রমন এফেক্ট? তোমরা নিশ্চয়ই জানো, অতল সমুদ্রে, গভীর সমুদ্রের জল নীল। এই নীল সমুদ্রের রহস্যটা কি? তখনকার বিজ্ঞানীরা মনে করতেন, তোমরা ক্লাস করেছো, ক্লাসরুমে বই, ডাস্টার, চক, পেন্সিল এসব নিয়ে, খাতা, বই, পেন। আজকে সেখান থেকে একটু বেরিয়ে বিজ্ঞানটাকে একটু জানার চেষ্টা করবো, ঠিক আছে? তা সামনে আমাদের পবিত্র দোল উৎসব, তাই তো? কবে? মঙ্গলবার। তা আমরা গিয়ে করছি কি করে? একজন হয়েছে, একজন সবাই যেন দেখে, ব্যাস, বেশি নয়, বেশি নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ও করুক। এবার এইটাই ওর হাতে এগুলো নিয়ে ওই জামা তুলতে হবে। সাদা তো দেখ, কালারটা কি হয়ে গেল, রং হয়ে গেল তো। সবাই ভালো করে দেখবি। কিছুক্ষণ পর ওই রংটা কি হবে, চলে যাবে। দেখা তো না, রংটা আছে, এটা হচ্ছে ভিন্নমান রং বলছি আমরা। তা জিনিসটা কি ছিল? জিনিসটা এটা কি ছিল না? এটা একটা ইন্ডিকেটর বা নির্দেশক। কি নির্দেশ করে? যেটা অ্যাসিড, আমরা পড়েছি বইয়ে, অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড কি করে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে তো কি তৈরি করে? লবণ আর জল। তা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার কি করে বুঝবো? না, এই একটা ইন্ডিকেটর যেটার নাম হচ্ছে ফেনোলফথেলিন, যেটা ক্ষারকে নির্দেশ করে। কিরকম, কি বর্ণ দেখে? গোলাপি বর্ণ, ঠিক আছে? তা আমি এর গায়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগিয়ে দিয়েছিলাম, ওর সামনে লাগিয়েছিলাম, সেখানে একটু ফেনোলফথেলিন দিলাম, তখন কালারটা কি হলো? গোলাপি বর্ণ। এইবার কি হবে? উবে গেল কি করে? না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি? না, অ্যামোনিয়ার সাথে জল আছে। অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে উদ্বায়ী। যখন উড়ে চলে যাবে তখন জামায় কি লেগে থাকলো? শুধু অ্যামোনিয়া যদি উড়ে চলে যায় তখন শুধু জল পড়ে থাকবে। তাই জলের ফেনোলফথেলিন কালারটা হচ্ছে বর্ণহীন, সেই জন্য এটা বর্ণহীন হয়ে যাচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে বিলীয়মান রং। বোঝা গেল? এরকম অনেক রকম। এতক্ষণ তো তোমরা কেমিস্ট্রির মজা উপভোগ করলে। কোনো রং নেই এমন দুটো কেমিক্যাল জুড়ে একটা রং তৈরি হয়ে গেল, আবার একটু হাওয়া একটুখানি ফুঁ দেওয়ার ফলে সেই রংটা বেরিয়ে চলে গেল। আসলে এর মধ্যে রয়েছে সায়েন্স, একটা বিজ্ঞান। কেউ তোমাকে এরকম ম্যাজিক দেখিয়ে 2 পয়সা রোজগার করে নিতে পারে, তখন তোমাকে বলতে হবে যে এটার মধ্যে কোনো ম্যাজিক নেই, এটার মধ্যে আছে বিজ্ঞান। ঠিক সেরকম আমরা অনেক জীবজন্তু বাইরে দেখি এবং সেগুলো দিয়ে নানা রকমের পয়সা রোজগার করে নেয় অনেকে, যে এইটা গায়ে পড়ুন, এটা কোমরে বাঁধুন, এটা হাতে বাঁধুন, দেখবেন এইসব রোগ ভালো হয়ে যাবে। আসলে কিছু কিছু জীবন দেখেছো, কিন্তু একদম অরিজিনাল যেগুলো জীব সেইগুলো তোমাদের এবার দেখাবে
আমাদের স্কুলেরই ছাত্রীরা এবং তোমাদেরই দাদা দিদিরা বা বন্ধু বান্ধবরা কে কে আছেন? আচ্ছা প্রথমে আমরা আমাদের জীবজগৎকে যদি লক্ষ্য করি, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী দুটো ভাগে আমরা ভাগ করি। আমরা সবাই জানি, তাই তো? অমেরুদণ্ডী মানে মেরুদণ্ডবিহীন প্রাণী, অর্থাৎ অনুন্নত শ্রেণী, আর আস্তে আস্তে উন্নততর জীবে পরিণত হয়েছে মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীতে। প্রথমে অমেরুদণ্ডী দিয়ে শুরু করি। অমেরুদণ্ডী তো একদম প্রথম থেকে আরও আণুবীক্ষণিক জীব আছে, যেগুলো আমরা এখানে দেখাতে পারবো না। কিছু স্পেসিমেন আমাদের স্কুলে আছে, তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং। এটা কি দেখে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, চিনিস? আচ্ছা, চিনলেও স্যার অনেককে দেখিয়েছেন। বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি বেশ আকর্ষণীয়, সেগুলোকেই আমরা এখানে নিয়ে এসেছি। তোমাদের দিদিরা বা বন্ধু বান্ধবীরা তার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বলবে। প্রথমে বলছে ক্লাস 9। নমস্কার, আমি নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। আমার নাম জেবা মেহে হালদার। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি, দেখো তোমরা চিনতে পারছো কিনা। এটা কি বলো তো? হ্যাঁ, ফিতাকৃমি। এটা হলো ফিতাকৃমি, যেটা প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত একটি প্রাণী। এদের কয়েকটি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এদের অঙ্কীয় পৃষ্ঠীয় চ্যাপ্টা পাতা বা ফিদের মতো দেখতে এই প্রাণীটি দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ দেহ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্মে বিভক্ত। এদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এদের দেহে সিলম বা দেহ গহ্বর অনুপস্থিত। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অন্তঃপরজীবী হয়, অর্থাৎ যে পোষক বা এরা অন্য পোষক বা জীবের দেহে প্রবেশ করে এবং সেই জীবের পুষ্টিরসকে শোষণ করে এবং তার ক্ষতি সাধন করে। এবং এরা উভয় লিঙ্গ হয়, অর্থাৎ স্ত্রী ও পুরুষ 2 রকমেরই লিঙ্গ এদের মধ্যে বর্তমান হয়। এদের রেচনাঙ্গ হিসেবে ফ্লেম কোষ বা শিকা কোষের উপস্থিতি এদের অন্যতম বৈশিষ্ট্য। নমস্কার। তোমাদেরকে ফিতাকৃমিটা দেখালো এবং তার বৈশিষ্ট্য বললো, কিন্তু এটা খুব ভয়াবহ প্রাণী, খুব মারাত্মক প্রাণী। যদি কোনো কারণে আমাদের শরীরের ভেতর একবার ঢুকে যায় তাহলে তার জীবন শেষ। কিভাবে ঢুকবে? খুব মারাত্মক, কিন্তু খুব লোভনীয় খাবারের ভেতর দিয়ে ঢোকে, অর্থাৎ মাংসর ভেতর দিয়ে। কোন মাংস না? 2 ধরনের কৃমি আছে। এটার নাম এটা যেটা কমন সেটাকে বলে টিনিয়া সোলিয়াম, আর একটা আছে টিনিয়া সাজিনাটা। এই টিনিয়া সোলিয়ামটা ঢোকে শূকরের মাংসের ভেতর দিয়ে, আর টিনিয়া সাজিনাটা ঢোকে গরুর মাংস অর্থাৎ বিফের মাধ্যমে। যদি ওই মাংসর ভেতরে এই জীবাণুগুলো, এর ডিমগুলো থেকে যায়, আর মাংসটা যদি সুসিদ্ধ না হয়, তাহলে যদি কেউ খেয়ে খায় তাহলে তার ভেতরে গিয়ে এটা খুলবে। এবং কত ফুট লম্বা জানো? একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম হচ্ছে 18 ফুট লম্বা, 18 ফুট। আমাদের মাত্র পেটের দৈর্ঘ্যটা 1 ফুটের কাছাকাছি, তাও নয়, 6 ইঞ্চি 7 ইঞ্চির কাছাকাছি। সেই তার ভেতরে যে আমাদের খাদ্য নালী আছে, সেই খাদ্য নালীর ভেতরে পাক খেতে ও 18 ফুট লম্বা দেহটাকে রাখে। টিনিয়া সাজিনাটা আরও মারাত্মক, ওর লম্বা হচ্ছে 21 ফুট লম্বা। ওর আমাদের শরীরের সমস্ত রস রক্ত সব খেয়ে নেবে। খুব সাবধান, বাইরে কেনা মাংস খাওয়ার আগে 2 বার ভাববে। এটা নমস্কার, আমি নবম শ্রেণীর বি সেকশনে পড়ি। আমার নাম মসিনা খাতুন। আজ আমি আপনাদের একটি সমুদ্রের খুব সুন্দর প্রাণী দেখাবো, যার নাম স্টারফিশ বা তারা মাছ। আমার হাতে থাকা এই প্রাণীটি তারার মতো দেখতে হলেও এটি কিন্তু কোনো সাধারণ মাছ নয়। আমার হাতে থাকা এই প্রাণীটির দিকে তাকালে এর কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে। প্রথমত, কাঁটাযুক্ত শরীর। এই মাছটি একটি বিজ্ঞানসম্মত নির্দিষ্ট নাম হলো অ্যাস্টেরিয়াস রুবিন, যার ছোট ছোট কাঁটা নির্মিত। এদেরকে বলা হয় অ্যাস্টেরিয়াস রিবনসিস, বলুন নালীপথ বা টিউবই এদের গমনাঙ্গ। সমুদ্রে যারা বেড়াতে গেছো, দীঘা পুরী দেখেছো কেউ? হ্যাঁ, দেখে থাকবে। হ্যাঁ, দেখেছো। বেশ, ঠিক আছে, পরের কাটে চলে যাচ্ছি আমরা। পরের কাটে এটা কি চলে যাচ্ছে? স্যার, কিন্তু বেবি স্যার, তাই তো? আচ্ছা, এবার বৈশিষ্ট্যগুলো শুনি। নমস্কার, আজকে আমি তোমাদের একটা সামুদ্রিক প্রাণীর সাথে পরিচয় করব। আচ্ছা বলো তো এটা কি?
5টা হাত আছে, 5টা বাহু, আর ঝিনুকের 2টো খোলা। ও 2টো খোলা দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাতে না খুলতে পারে, ঝিনুকটাকে খুলতে পারে। আর ও ওই 2টো হাত দিয়ে চেষ্টা করে খোলার। এরকম করতে করতে 2টো হাত বেরিয়ে গেলে আবার 2টো হাত এরকম করে ও রেস্ট নিতে পারে, কিন্তু আর ঝিনুকটা রেস্ট নিতে পারে না, একটা খুলে যায়। খুলে যাওয়ার পর ও কি করে না, ওর এই কাঁটাগুলো ইনজেক্ট করে দেয়, তার ফলে অজ্ঞানের মতো হয়ে যায়। আর এ নিজের শরীরের খাদ্য নালীটাকে মুখ দিয়ে বার করে নিয়ে আসে, দিয়ে বাইরে হজম করে আবার ভেতরে ঢুকিয়ে নেয়। অদ্ভুত একটা বৈশিষ্ট্য তারা মাছের, যেটা আর কোনো প্রাণীর থাকা যায় না। আর হাঙরের কথা বলেছে, হাঙর ভয়ঙ্কর প্রাণী। জীবন্ত হাঙর 18 ফুট 20 ফুট লম্বা পর্যন্ত হয়। আর এবারে ধরতে হবে না, আমরা ভূগোলে কিছু পড়েছি যে বাতাসের কম্পোজিশন বা বিভিন্ন গ্যাসগুলো শতকরা অনুপাত কি থাকে, সেখানে কি দেখেছ? নাইট্রোজেনের শতকরা ভাগ কত জানো? কেউ একজন বল। বল। হ্যাঁ, 70 আর একটু বেশি থাকে। 78% মতো থাকে, ঠিক আছে? অক্সিজেনের ভাগ 20%, এছাড়াও বিভিন্ন রকম গ্যাস থাকে। তো এই কম্পোজিশনটা যখন পরিবর্তন হয়ে যায় তখন বাতাস দূষিত হয়ে যায়। আমরা আগে দেখেছি যে বায়ু দূষণ নিয়ে আমরা অনেক চিন্তিত। কার্বন দিল্লিতে আগে বায়ু দূষণের জন্য গাড়ি চলা বন্ধ হয়ে যাচ্ছে, সবাই একসঙ্গে গাড়ি নিয়ে বেরোতে পারে না। তো সেরকম একটা বায়ু দূষণ করে, সেরকম বলো। কার্বন ডাই অক্সাইড আমরা বাড়িতে দেখেছি, যখন মা বাবারা নুন যাচ্ছে কয়লা যায় তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা কার্বন ডাই অক্সাইড। তা আমরা এখানে আজকে দেখবো বাদামি বর্ণের গ্যাস, বাদামি বর্ণের একটা গ্যাস যেটা দূষণ করে। কেউ নাম বলতে পারবে? কেউ বলতে পারবে? 9-10 বাদামি বর্ণের গ্যাস যেটা বায়ু দূষণ করে, ওজোন স্তরে ক্ষতি করে। ইউরেনিয়াম ডাইঅক্সাইড NO2, আজকে NO2 আমরা তৈরি করে দেখবো। NO2 আর কিছু করতে হবে। দেখো বায়ুমণ্ডলের যে গ্যাসটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তা কি করে হলো সবাই দেখতে পাচ্ছ? কি বর্ণ? দেখতে পাচ্ছি সবাই বাদামি বর্ণ। একজন উঠে এসো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, একজন উঠে এসো। দেখো বন্ধটা, বন্ধুটা শুকিয়ে যাবে না ওজন হবে। দেখো কিরকম বন্ধ, ঝাঁঝালো বন্ধু তো। সাদা বন্ধ। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন তো অনেক, নাইট্রিক অ্যাসিড। হাত তোলো। ক্লাস 10 ছিল একজন বল। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কি এই NO3, তার সঙ্গে কপার। আমরা যে কপার ক্লাস 5 থেকে বা 5, 6, 7 থেকে খাদ্য সম্বন্ধে জানছো। খাদ্যের উপাদানগুলো নিশ্চয়ই শুনেছো। তার মধ্যে খাদ্যের একটা উপাদানের ছবি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? সামনে কিছু বলছে তোমাদের এই বন্ধুরা। সেনা ছাত্রী, আজকে আমি তোমাদের বলতে চলেছি ভিটামিন সম্বন্ধে। তোমরা কি কেউ জানো যে ভিটামিন কি? বলো। ভিটামিন হচ্ছে আমাদের শরীরে একটি অত্যন্ত দরকারি উপাদান, যেটি আমাদের শরীরে শক্তি উৎপাদনে কোনো রকম ভূমিকা নেয় না, কিন্তু আমাদের শরীরে যেসব জীবাণু থাকে সেই সব জীবাণুকে প্রতিরোধ করতে বা ধ্বংস করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ভিটামিন কয় প্রকার বা ভিটামিনের প্রকার কয়টি? ভিটামিনের দুটি প্রকার রয়েছে। একটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, আর একটি হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে পড়ে হচ্ছে যে A, D, E এবং K, এবং তেলে দ্রবণীয় ভিটামিনগুলির মধ্যে পড়ে C, ভিটামিন 1, ভিটামিন, যেমন ভিটামিন A এর রেটিনল, ভিটামিন D এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন E এর রাসায়নিক নাম টোকোফেরল,
কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। ভিটামিন এ, তো ভিটামিন এ আমরা কোন কোন খাদ্যের মধ্যে পাই হচ্ছে আম, গাজর, পাপাইয়া। ভিটামিন বি আমরা পাই আলু, বিট এবং ভিটামিন সি থাকে টমেটো, ডিম এবং ব্রকলির মধ্যে, এবং ভিটামিন ডি থাকে মাছ, মাশরুম এবং মিল্কের মধ্যে, মানে দুধ। আর ভিটামিন ই থাকে বাদাম। ভিটামিন এ মূলত আমরা হলুদ জাতীয় ফল, হলুদ জাতীয় যে কোনো ফল এবং সবজি, একটু চুপ করে বসো। ভিটামিন এ হলুদ জাতীয় ফল এবং সবজি কোনো কিছুতেই আগ্রহ নেই, মানে এটা মজার জিনিস হচ্ছে তাতে আগ্রহ নেই। সবজি কুমড়া হতে পারে, কাঁচা পেঁপে হতে পারে, গাজর হতে পারে, এটা পেয়ে থাকে। ঠিক আছে, তো ভিটামিন এ যদি আমরা না খাই তাহলে কি হবে? ভিটামিন এ যদি আমরা না খাই তাহলে আমাদের চোখের গঠন ঠিকঠাক হবে না। আরেকটা যে বড় সমস্যা সেটা হচ্ছে রাত কানা। রাত কানা কি না, আমরা এমনিতেই আগে অন্ধকারে আমরা দেখতে পাই না, কিন্তু আগেকার কিছু দেখতে পারে না ঠোঁট, জিভ এবং দাঁত ভিতরে যে ঘা থাকে, মুখের গন্ধ, তার বিরোধ প্রতিরোধ করে। আর ভিটামিন বি, ভিটামিন বি কমপ্লেক্স, অনেকগুলো ভিটামিন বি1, বি2, বি5, ভিটামিন বি12 পর্যন্ত অনেকগুলো ভিটামিনের সংমিশ্রণ আমাদের পার্ট আছে বি12 বলি, সেটা আমাদের প্রচুর কাজে হেল্প করে। অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা থেকে আরম্ভ করে স্নায়ু দুর্বল, স্মৃতি নষ্ট হওয়া থেকে আরম্ভ করে জিভ মাড়ি ঘা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে। তাহলে আমরা কিন্তু দেখলাম বেশিরভাগ আমরা যে রেগুলার খাবার খাই, ডাক্তারবাবুর কাছে গেলে একটা ভিটামিন টনিক দেয়, তখন কিন্তু আমরা ওষুধের মতো করে খাই, কিন্তু খাওয়ার প্রয়োজন নেই। যদি আমরা রেগুলার ডায়েটে, রেগুলার খাবারে আমরা যে সবজি, মাছ, মাংস, ডিম খাই, যদি আমরা রেগুলার খাই, তাহলে আজ থেকে সবাই আমরা খাবো না খাবো না? সবজি খাবো, খাবো, তাহলে ওই সমস্যাগুলো হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা বায়োলজি ভিটামিনের মধ্যে ছিলাম। ভিটামিন নিয়েছো, শরীরে সুস্থতা এসে গেছে, সুতরাং এবারে আরো সুস্থ হয়ে আমরা আবার কেমিস্ট্রি ল্যাবে ফিরে যাব। ভালো লাগছে? জিনিসটা বোঝা যাচ্ছে? সেটা ছোটদের হয়তো একটু আনন্দ দেবে, দেখো তোমরা, কিন্তু এটা আসলে যারা ট্রেনে করছো যে নাইট্রেট আমরা লবণ যে আছে সেটা আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করবো, বুঝবো কি করে যেটা নাইট্রেট লবণ? তা সেই জন্য আমাদের একটা রিং টেস্ট করতে হয়। নাইট্রেট সল্ট বা নাইট্রেট লবণকে আমরা শনাক্ত করবো, কি করে করবো সেটা এবার দেখানো হয়। কপার নাইট্রেট, এটা হচ্ছে কপার নাইট্রেট, এটা একটা সল্ট। কি রকম দেখতে? নীল রঙের। তো এর সংকেত বলতে পারবে? এর সংকেত ক্লাস 10 9 কপার নাইট্রেটের সংকেত, ক্লাস 7 কপার নাইট্রেট। বল কপারের যোজ্যতা হলো, কপারের যোজ্যতা 2, নাইট্রেটের যোজ্যতা 1, তাহলে CuNO3(2), এটা হচ্ছে কপার নাইট্রেট। এই রিংটা দেখতে পাচ্ছ? ব্রাউন কালার রিং দেখতে পাচ্ছ, একটা আংটির মতো দেখতে পাচ্ছ সবাই? তাই এটা কি করা হলো না, প্রথমে আমরা একটা সবুজ রঙের লবণ FeSO4 বলে, ফেরাস সালফেট, ফেরাস সালফেটকে শস্যে প্রস্তুত করতে হয়। কেন না, ফেরাস সালফেটকে তৈরি করে রেখে দিই, সেটা বাতাসের অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে যাবে। তোমরা জারণ করছো, বিজারণ করছো, সেই বাতাসের অক্সিজেন থাকলেই FeSO4 জারিত হয়ে যাবে, ফেরিক হয়ে যাবে, ফেরিক সালফেট। তো সেজন্য সেটাকে সদ্য প্রস্তুত করতে হয়। তো প্রথমে কপার নাইট্রেট সল্ট নিলাম, তার সঙ্গে FeSO4 যোগ করলাম, যে দ্রবণটা তৈরি হলো তার সঙ্গে H2SO4, যার নাম হচ্ছে রসায়নের রাজা। সঙ্গে বলতে পারবে? H2SO4 সালফিউরিক অ্যাসিড যোগ করলে ওই ব্রাউন রিংটা তৈরি হলো। আসলে রিঅ্যাকশনটা কি হলো না, FeSO4 কপার নাইট্রেটের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড NO
ফেসবুকের সঙ্গে একটা কমপ্লেক্স জটিল লবণ তৈরি করে নাইট্রোজো ফেরাস সালফেট তৈরি করে, যেটা আমরা ব্রাউন রিংয়ের আকারে দেখতে পাই। বোঝা গেল? এটা যে বোর থাকে, বোর আর পেপটাইড রিঅ্যাকশনের মধ্যে তোমাদের সামনে নিজেই তার কি করতে চাইছে, কি দেখাতে চাইছে, যে বলছে আমাদের নাজমা। নমস্কার, আমার নাম নাজমা রাবিহা, আমি ক্লাস 9 বিজ্ঞানের ছাত্রী। আজ আমাদের কিছু জানতে পারবো বা বিজ্ঞান সম্বন্ধে কিছু শিখতে পারবো। আজ আমাদের শেখার বিষয় মৌমাছির জীবনচক্র। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে কি কিছু বুঝতে পারছো? এখানে এখানে কিছু দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? উপকারী একটি জীব। মৌমাছির বিজ্ঞান সম্বন্ধটা এবি ইন্ডিকা, অর্থাৎ এটি ইন্ডিকা শব্দের বন এবং জাতি ক্ষেত্রে এসেছে। এই মৌমাছির জীবনচক্র কিন্তু খুবই স্বাভাবিক। স্বাভাবিক হলেও আমাদের কাছে বুঝতে একটু অসুবিধা হয়। প্রথমেই জানা যাক মৌচাক। তো মৌচাক হচ্ছে মৌমাছিদের সমাজ ব্যবস্থার কাঠামোকে মেন, মানে মৌচাকে এদের সমাজ করতে হয়। মৌমাছিদের শ্রেণী সংখ্যা 3টি, অর্থাৎ এদের মধ্যে রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছি আছে। আচ্ছা, এখানে কি তোমরা 3 ধরনের মৌমাছি দেখতে পাচ্ছ? কি কি দেখতে পাচ্ছ? রানী এবং পুরুষ মৌমাছির সেবা করা আর কত কাজ। এবার জানতে ইচ্ছে করে, আচ্ছা এরা কটা থাকে একটা মৌচাকে? রানী মৌমাছির সংখ্যা 1টি মৌচাকে 1টি মাত্র, রানী একাই সর্বেসর্বা। আর পুরুষ মৌমাছি 3 থেকে 4টি থাকে। শ্রমিক মৌমাছির সংখ্যা কিন্তু অনেকটা। আমরা বাকি যত মৌমাছিদের দেখি তারা সবাই শ্রমিক মৌমাছি। আচ্ছা, এবার এদের তো কাজও জানলাম, কিন্তু রানীকে হবে সেটা নির্ণয় করে কে? রানীকে হবে সেটা নির্ণয় উত্তরাধিকার সূত্রে হয় না, সেটা নির্ণয় করে শ্রমিক মৌমাছি, অর্থাৎ লার্ভা অবস্থায় থাকা মৌমাছি। পরে দিকে যেমন সংক্ষেপে বলবো, তো তাদের মধ্যে একটিকে সুস্থ সবল হিসেবে বাছাই করে আসলে মৌচাকে অনেকগুলো পুরুষ যেগুলো দেখতে খুব ছোট মনে হলেও আসলে প্রত্যেকটা ষড়ভুজাকার, অর্থাৎ ছখানে ফুল। আচ্ছা, আমাদের বাড়িগুলো তো আয়তাকার বা বর্গাকার হয়ে থাকে, এদের এইগুলো এরকম হয় কেন? এটা এদের নিজস্ব কারিগরি। কিছু শিখেছি, ভালো লাগছে। আসি, নমস্কার। খুব সুন্দরভাবে আলোচনা করলো নাজমা, এবং ও পরবর্তী জীবনে খুব ভালো একজন শিক্ষিকা হয়ে উঠুক, এটা আমরা প্রার্থনা করি। এবং খুব সুন্দরভাবে বুঝিয়েছে। শুধু একটা ইনফরমেশন দিয়ে আমরা এই পাহাড়টায় চলে যাব। 20 বছর তার গবেষণা নিয়ে ছিল। 20 বছর ধরে মৌমাছি নিয়ে গবেষণা করে তিনি মৌমাছি যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আবিষ্কার করে, ল্যাঙ্গুয়েজ অফ বি। মৌমাছি এসে ওই যে মৌমাছিগুলো, শ্রমিক মৌমাছিগুলো এসে মৌটাকে এসে রানী মৌমাছিকে বা অন্য মৌমাছিকে যে কথা বলে বোঝায়, সেই বোঝানোর ভাষাটা আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন একজন জার্মান বিজ্ঞানী, তার নাম হচ্ছে কার্ল ভন ফ্রিশ। আমরা ভূগোলে আগ্নেয়গিরির নাম শুনেছি তো? কটা আগ্নেয়গিরির নাম বলতে পারবে? আগ্নেয়গিরির নাম বল। সেই আগ্নেয়গিরি এখানে তৈরি করা যায়নি, সেই আগ্নেয়গিরি একটা আর্টিফিশিয়াল জিনিস থেকে তৈরি করেছে। দেখো তোমরা একটু। তো এতদিন অব্দি আমরা আগ্নেয়গিরি টিভিতে আর ওই ফিল্মে দেখেছি। আজ আমরা নিজেরা করে দেখবো। চলো করা যাক। সব এখানে অ্যাসিটিক অ্যাসিড মেশানো হচ্ছে। চলো, আর কিছুক্ষণ পরে আমরা বেশ মজা দেখতে পাবো। দেখবে কিরকম লাভা বেরিয়ে আছে। হাতটা ছড়া।
এখানে বিক্রিয়া করেছে অ্যাসিডের সঙ্গে ক্ষারে, অর্থাৎ এখানে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন প্রক্রিয়া হয়েছে। এখানে প্রথমত অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার যেটাকে আমরা বলি CH3COOH তাকে নেওয়া হয়েছে এবং তাকে মেশানো হয়েছিল মিথাইল অরেঞ্জের সঙ্গে। মিথাইল অরেঞ্জের সঙ্গে জলীয় দ্রবণ একটি পাতলা লৌহ অ্যাসিডের দ্রবণ সৃষ্টি করেছিল এবং আমরা এর পরবর্তীতে মিশিয়েছি সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেট একটি ক্ষার। এর ফলে দেখা গেছে সোডিয়াম কার্বনেট এবং অ্যাসিড বিক্রিয়া করে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং আরেকটি উপজাত পদার্থ উৎপন্ন করেছে। তার ফলে আমাদের এই লাভার উপস্থিতি। এবার দেখেছো ব্যাকটেরিয়াটা? ঠিক আছে, আরেকবার দেখে বলো। ভালো করে লক্ষ্য করো কি ঘটছে, কি কি দিচ্ছে, কি কি দিচ্ছে বিক্রিয়ার জন্য, সেগুলো লক্ষ্য করো। কি দিল? আচ্ছা, এবার কি দিচ্ছে? অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার। ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার নাম শুনেছো তো? হ্যাঁ, মাংস রান্নার বাড়িতে আছে, সেই জন্য। তাহলে সেই ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছে, তার সঙ্গে কি দিচ্ছে? ইন্ডিকেটর, একটা ওই কালারটার জন্য একটা কালার ইউজ করছে আর কি, কেমিক্যাল কালার। যে কালারটা বেরোয় ওটার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হচ্ছে।